ভারতের সংবিধানের ৭৫ বছর। এখানে বিশ্বের দীর্ঘতম লিখিত সনদের অবিশ্বাস্য যাত্রা, যা একটি জাতিকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে রূপান্তরিত করেছে। নমস্কার, ৪৮তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সংবিধানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে সংবিধানের বিভিন্ন দিক। আমার সঙ্গে আছেন বিশিষ্ট শিক্ষক শ্রী রুদ্র শেখর সাহা মহাশয়। তার কাছ থেকেই জেনে নেব সংবিধানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে যে তার নানান দিক কীভাবে সাধারণ মানুষ পালন করবে বা করছে, বা সংবিধানের কতটা প্রয়োজনের জায়গায় সেই যুগ। দেখুন, সংবিধান কার্যকরী হওয়ার ৭৫ বছর ২০২৫। আমরা জানি যে ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি সংবিধান কার্যকরী হয়, যে সংবিধান জমা পড়েছিল ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর। তো এই সংবিধানের বলা ভালো, সংবিধান কার্যকরী হওয়ার ৭৫ বছরের দিনটি সবেমাত্র আমরা অতিক্রম করে এসেছি ২৬শে জানুয়ারি। বছরভর সারা দেশ জুড়ে এই বিশেষ যে দিকচিহ্ন, ইতিহাসের যে একটা অনির্বচনীয় মুহূর্ত, এটাকে সবাই শ্রদ্ধার সঙ্গে, সম্মানের সঙ্গে পালন করবেন, এটাই প্রত্যাশিত। একই সঙ্গে সংবিধানের প্রতি মানুষের মধ্যে শ্রদ্ধাবোধ জাগবে, বিভিন্ন আইন কানুন মেনে চলার দিকে, বিভিন্ন রাষ্ট্রীয় নীতির প্রতি মানুষের শ্রদ্ধাবোধ জাগবে, মানুষ এটার পুনর্মূল্যায়নে ব্রতী হবে, এটাই আমাদের কামনা। ভারতের সংবিধান ৩টি স্তম্ভের উপর নির্মিত। সংবিধানের প্রস্তাবনায় এই ৩টি শব্দকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। সংবিধানের উদ্দেশ্য হল ভারতের প্রতিটি নাগরিককে জীবনের সেই লক্ষ্যে উন্নীতি করা যেখানে এই ৩টির সমন্বয় ঘটেছে। সংবিধানের প্রধান স্থপিত ডক্টর বি.আর. আম্বেদকর প্রস্তাবনা সম্পর্কে বলেছিলেন, স্বাধীনতাকে সমতা থেকে বিচ্ছিন্ন করা যায় না, সাম্যকে স্বাধীনতা থেকে বিচ্ছিন্ন করা যায় না, স্বাধীনতা এবং সাম্যকে ভ্রাতৃত্ব থেকে বিচ্ছিন্ন করাও যায় না। সমতা ছাড়া স্বাধীনতা বহুজনের উপর অল্প সংখ্যকের শ্রেষ্ঠত্ব তৈরি করবে। স্বাধীনতা ছাড়া সমতা ব্যক্তিগত উদ্যোগকে ধ্বংস করে দেবে। ভ্রাতৃত্ব ছাড়া স্বাধীনতার সমতা স্বাভাবিক গতিপথে পরিণত হতে পারে না। ১৯৪৯ সালে গণপরিষদ কর্তৃক সংবিধান গৃহীত হয়। ১৯৫০ সালের ২৬শে নভেম্বর সংবিধানের কার্যকারিতা আমাদের শুরু হয়। এই সংবিধান গণতন্ত্রকে কতটা রক্ষা করছে আজকের সময় দাঁড়িয়ে, বা সাধারণ মানুষের অধিকারটা কতটা সংবিধানের আমরা পাচ্ছি, সংবিধান থেকে পাচ্ছি, কারণ এটি তো একটি বইয়ের আকারে লিখিত আছে, কিন্তু তার ইমপ্লিমেশনের জায়গায় আমরা কতটা আজকে ৭৫ বছরে আমরা সেই সংবিধানকে আরও কতটা উন্নতি করতে পেরেছি, সেই বিষয়ে যদি রুদ্রদা কিছু বলে। দেখুন, সংবিধানের যে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে আমরা যাকে চিনি, ডক্টর বি.আর. আম্বেদকর, তিনি তো একা সংবিধান রচনা করেননি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে অনেক সদস্য ছিলেন, ১৫ জন মহিলা সদস্য ছিলেন, যারা সমাজের বিভিন্ন অঙ্গন থেকে উঠে এসেছিলেন। সেখানে যেমন দলিত মানুষের প্রতিনিধিত্ব ছিল, সেখানে যেরকম মুসলিম ছিলেন, সেখানে সেরকম ব্রাহ্মণ পরিবারের মানুষ ছিলেন, অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন। এই বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন গোত্রের, বিভিন্ন বর্ণের মানুষের সংবিধানে প্রতিফলন, যারা বিভিন্ন সামাজিক অবস্থান থেকে উঠে এসেছিলেন, এবং তারা সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের স্বার্থ যাতে সুরক্ষিত থাকে, তাদের অধিকার যেন তারা সুরক্ষিত রাখতে পারেন এবং দেখতে পারেন, সেই প্রচেষ্টা কিন্তু তারা করেছিলেন। এই যারা ফাউন্ডিং মাদার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, যে ১৫ জন সদস্যা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির, তারা সংবিধান প্রণয়নের সঙ্গে যুক্ত ছিলেন,
তাদেরকেও স্মরণ করার সামনে আমাদের 8 মার্চ আসছে দিন, সেদিন ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। সেটাও একটা বিশেষ মুহূর্ত রচনা করবে যে এই যারা সংবিধান প্রণয়নের সঙ্গে যুক্ত ভদ্রমহিলারা ছিলেন তাদেরকে স্মরণ করার। আরেকটা দিক সংবিধানের খুব গুরুত্বপূর্ণ, যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি এই সংবিধানের অলংকরণের জন্য এখানে রবীন্দ্রনাথের অন্যতম পার্ষদ নন্দলাল বসুর দ্বারস্থ হয়েছিলেন, এবং নন্দলাল বসু তিনি জওহরলাল নেহরুরও অত্যন্ত প্রিয় ছিলেন। তার মেয়ে ইন্দিরা গান্ধী কলা ভবনের ছাত্রী ছিলেন। তো সেই সূত্রে নন্দলাল বসুর কাছে যখন সংবিধানকে চিত্রিত করার একটা প্রস্তাব আসে, তিনি সানন্দে সেটা গ্রহণ করেন এবং শান্তিনিকেতনের কলা ভবনের অনেক বিশিষ্ট চিত্রশিল্পীদের নিয়ে তিনি এই কাজটা করেন, যেখানে একদম মুঘল যুগ থেকে আরম্ভ করে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে দিল্লি চলো অভিযান বা গান্ধীজির সত্যাগ্রহ বা ডান্ডি মার্চের ছবি সেখানে রয়েছে। সেখানে আকবরের রাজসভা থেকে শুরু করে হরপ্পা মহেঞ্জোদারোর যে শিলমোহর, সেই সমস্ত ছবিও কিন্তু সংবিধানের পাতায়, এবং সেখানে হিমালয় থেকে শুরু করে সমুদ্র পর্যন্ত মরুভূমির ছবি থেকে আরম্ভ করে ইতিহাসের বিভিন্ন ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের ছবি রয়েছে, শিবাজির ছবি রয়েছে। এই যে একটা ভারতীয় সংস্কৃতি, তার যে বিভিন্ন অধ্যায় এবং কি বিপুল ঐতিহ্য আমরা বহন করছি, সংবিধানের পাতায় পাতায় কিন্তু সেই সমস্ত ছবি চিত্রিত হয়েছে। এবং সংবিধানের যেটা আমাদের লিখিত রূপ, পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান আমাদের ভারতীয় সংবিধান, এবং সংবিধান সম্পূর্ণটাই হাতে লিখেছিলেন যিনি, প্রেমবিহারী নারায়ণ রায়জাদা। এইটার যেটা ফ্যাক্সিমিলি এডিশন, সেটাও ভারত সরকার প্রকাশ করেছিল। সংবিধানকে মান্যতা দেওয়ার, সংবিধানকে মেনে চলার, তাকে শ্রদ্ধা সম্মান জানানোর পাশাপাশি সংবিধানের যে এই শিল্পিত রূপ, এর প্রতিও মানুষের আবার নতুন করে ফিরে তাকানোর একটা পরিসর কিন্তু সংবিধানের ৭৫ বছর আমাদের সকলের কাছে এনে দিয়েছে। ইন্ডিয়া পোস্ট স্মারক ডাকটিকিট, স্মারক স্পেশাল কাভার তৈরি করেছেন ভারতের মাননীয় রাষ্ট্রপতি। তিনি স্মারক মুদ্রা প্রকাশ করেছেন, যেখানে সংবিধানের ৭৫ বছর উপলক্ষে একটি রৌপ্য মুদ্রা ইন্ডিয়া মিন্ট প্রকাশ করেছে, এবং উনি গত ২৬শে নভেম্বর সেই স্মারক মুদ্রাটি জনসমক্ষে প্রদর্শন করেছেন। এভাবেই সংবিধানের প্রতি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, মান্যতা এগুলো তৈরি হবে। সারা বইমেলা ঘুরলাম, সংবিধান সংক্রান্ত কোনো কিছু চোখে পড়ল না। ইন্ডিয়া পোস্টের স্টলে গেলাম, সেখানেও স্মারক ডাকটিকিট বা স্মারক যে স্পেশাল কাভার তৈরি হয়েছে সেগুলোর কোনো সন্ধান পাওয়া গেল না। ছোটরা জানতেই পারছে না যে এরকম একটা অভিনব, অভূতপূর্ব, তাদের জীবদ্দশায় আর কোনোদিন এই সময়টি পালনের সুযোগ, সময় আর কখনোই ফিরে আসবে না। খুব মনে হয় যে এরকম বই যদি থাকতো, যে ছোটদের সংবিধান, যেখানে বিভিন্ন ছবি দিয়ে সংবিধান প্রণেতাদের ছবি, সংবিধানকে মেনে জীবনে অবিস্মরণীয় সাফল্য এবং মর্যাদা লাভ করেছেন এমন মানুষদের ছবি দিয়ে, এবং একটা পাতায় তাদের সম্পর্কে লেখা থাকবে, বাচ্চারা আগ্রহী হয়ে সেই স্টলে ভিড় করবে। এরকম একটা মুহূর্ত যদি রচিত হতো, দেখে খুব ভালো লাগতো। কিন্তু সেটা হওয়ার পরিসর এবারের বইমেলায় হলো না। আর কখনো সংবিধানের ৭৫ বছর উপলক্ষে এরকম আন্তর্জাতিক বইমেলায় এই রকম
অবসর আর কখনো রচিত হবে না, এটাই আফসোস। ভারতের সংবিধান দিবস, যা জাতীয় আইন দিবস নামেও পরিচিত, প্রতি বছর ২৬ নভেম্বর পালিত হয়। আমাদের সংবিধান প্রণেতারা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রচারে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য একটি নির্দেশিকা দিয়েছিলেন। আজ একটি অগ্রণী অর্থনীতি হওয়ার পাশাপাশি আমাদের দেশ বিশ্ব বন্ধু হিসেবে এই ভূমিকাটি খুব ভালোভাবে পালন করেছে। সংবিধানের প্রতিটি ছত্রে ছত্রে, প্রতিটি লাইনে ভারতবর্ষের দেশের জনগণের অধিকার সম্বন্ধে লেখা আছে, কিন্তু সমস্যাটা হয়ে গেছে যে এই অধিকার সাধারণ মানুষের কাছে, যে কি কি সাধারণ মানুষের অধিকার আছে সেটাই তারা সাংবিধানিক যে অধিকারগুলো তারা জানতে পারছে না। রুদ্রদা খুব ভালো একটা কথা বললো যে এই আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় এই একটা পরিসরে সংবিধানকে সকলের জন্য, সকলের কাছে সহজভাবে পৌঁছানো, ছোটবেলা থেকেই এই কনসেপ্টটা তৈরি হওয়া খুব ভালো একটা। এবার কথা হচ্ছে আমাদের কাছে, সাধারণ মানুষের কাছে সংবিধানের আইন সম্বন্ধে আমাদের অধিকারের কি কি কথা লেখা আছে এইটাকে যে পৌঁছে দেবা, সব মানুষের কাছে পৌঁছানো, ভারতবর্ষের প্রতিটি মানুষের কাছে পৌঁছানো, আরো কি কি ব্যবস্থা যদি করা যায় সেই ব্যাপারে কি ভাবনা আছে? দেখুন, সরকারি যে পাঠ্যপুস্তক রয়েছে তার শুরুতেই কিন্তু সংবিধানের প্রস্তাবনা অংশটা মুদ্রিত আছে। অর্থাৎ ছোট বয়স থেকেই সংবিধান যে একটা বিরাট জায়গা, একটা আদর্শের জায়গা, একটা অধিকারের জায়গা, আমাদের সকলের গর্বের, আমাদের অহংকারের জায়গা, এই জায়গাটা কিন্তু সেখানে সুমুদ্রিত হয়ে আছে। সুতরাং বইয়ের পাতাতেই শুধু সেটা লেখা থাকবে এটা প্রত্যাশিত নয়। অধিকাংশ শিশুই যেটা করে, তাদের যেটা পাঠ্যসূচি বা যেটা পাঠ্যক্রম, তার আগের পাতাটি পর্যন্ত মলাট দিয়ে মুড়ে রাখে, বইটি যাতে সারা বছর তাদের কাছে সুরক্ষিত থাকে। কিন্তু এই অনুভূতিটা তাদের মধ্যে জাগাতে হবে যারা সমাজের বরিষ্ঠ নাগরিক, যারা তাদের শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যারা তাদের অভিভাবক অভিভাবিকা রয়েছেন, যে ভারতের নাগরিক হিসাবে কিভাবে তার অধিকারকে সুরক্ষিত করার কথা সংবিধানে আছে। এই যে সত্যমেব জয়তে, কি এই কথাটির অর্থ, এই যে অশোক স্তম্ভ, কি এর ইতিহাস। সংবিধানে নন্দলাল বসু এবং তার আনুষঙ্গিক শিল্পী দল যে 22টি অনবদ্য ছবি এঁকেছেন, সেই সমস্ত ছবিগুলোর সঙ্গে সেই সংক্রান্ত লেখাগুলোর কি সংযোগ, এইগুলো কিন্তু বুঝে নেওয়ার একটা অভিযাত্রা, এটা কিন্তু শুরু হবে অত্যন্ত ছোট বয়স থেকেই। সেই চেষ্টাটা কিন্তু সরকারি বইগুলোর প্রতিটি বইয়ের শুরুতেই সংবিধানের এই প্রস্তাবনা বুঝে পড়তে হবে। মন্ত্রের আসল উদ্দেশ্য যেটা আমাদের মননে সাহায্য করে, নইলে আমাদের পোশাক আশাক যতই পরিচ্ছন্ন হোক, আমরা যত স্পষ্ট নির্ভুল উচ্চারণেই সেই মন্ত্র উচ্চারণ করি না কেন, আমাদের মনে যদি না সেটা কোনো অভিঘাত, কোনো দোলা না তৈরি করে, আমাদের চিন্তা চেতনায় যদি না কোনো নতুন সংবেদন তৈরি হয়, সেই মন্ত্র পাঠে আমাদের যেরকম কোনো মূল্য থাকে না, এই সংবিধানের ব্যাপারটাও সেরকম। বুঝে নিতে হবে, তার অর্থকে নিজের মনের মধ্যে লালন করে নিতে হবে, তার প্রতি আমাদের শ্রদ্ধা রাখতে হবে এবং নিজেদের অধিকারকে বুঝে নিতে হবে। তাহলেই সংবিধানের অর্থ প্রত্যেকের কাছে সারা জীবন ব্যাপী অক্ষত এবং সুমুদ্রিত থাকবে। ধন্যবাদ রুদ্রদাকে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি নাগরিকের কি কি অধিকার আছে সেটি লেখা আছে আমাদের দেশের সংবিধানে। আমাদের মূল গ্রন্থ হওয়া উচিত দেশের সংবিধান, তাহলেই আমরা দেশের গণতন্ত্র, দেশের মানুষকে ঠিকঠাকভাবে পরিচালনা এবং বাঁচিয়ে রাখতে পারব। গণতন্ত্র বাঁচাবার একমাত্র পথই হলো সংবিধান জানা, সংবিধানের আইনটা জানা, আমাদের অধিকারটা জানা। আমরা প্রত্যেকটি সরকারের কাছে আবেদন করব, প্রত্যেকটি নাগরিকের কাছে বই হিসেবে হোক, লিখিত হিসাবে হোক,
বা অন্য কোনো মাধ্যমে সংবিধানের প্রত্যেকটি আইনকে যেন পৌঁছে দেওয়া হোক। তাহলেই ভারতবর্ষ আগামী দিনে সংবিধানের, আমাদের দেশের যে সংবিধান, সেই সংবিধানের হাত ধরে গণতন্ত্র আরও মজবুত হবে এবং আমাদের দেশ আগামীতে আরও এগিয়ে যাবে। সংবিধান অবশ্যই পড়বেন। ধন্যবাদ শিক্ষক আমার বন্ধু রুদ্রশেখর সাহাকে, তিনি প্রাঞ্জল ভাষায় বুঝিয়ে দিলেন এই 75 বছরের সংবিধানের 75 বছরের পূর্তি উপলক্ষে সংবিধানের বিভিন্ন দিক। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। জিরো ব্যালেন্সের সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন।